পশ্চিমবঙ্গের কাছে এটা লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী, তার কথার কোনো মূল্য নেই। বাকি মন্ত্রীদের তো তথৈবচ অবস্থা, উনি যা বলেন বাকিরা তাই করেন। তাহলে মুখ্যমন্ত্রীর তো অবিলম্বে উচিত, উনি সরকারি কর্মচারীদেরকে বেতন দিতে পারছেন না ঠিক মতো ভাবে, উনি অস্থায়ী যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে ঠিক মতো বেতন দেন না। আমাদের রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে শ্রমের মূল্যটাকে চুরি করা হয়। বহু প্রত্যাশিত ডিএ, এই ডিএ বাড়লো এবারের বাজেটে দিচ্ছেন। আবার আমরা দেখলাম যে কোর্টে যখন কেস হলো সেখানে গিয়ে, যেখানে কোর্ট সরাসরি বলছে যে ডিএটা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, তাদের কর্মচারীদের মৌলিক অধিকার হিসাবে ডিএটা প্রতিষ্ঠিত সত্য, যেটা সারা ভারতবর্ষে দেওয়া হয়, অন্যান্য সমস্ত রাজ্যে দেওয়া হয় ডিএ। সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ব্যতিক্রম। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে দুর্নীতিবাজ এই পশ্চিমবঙ্গ সরকার যেটা করে এসেছে, যে কিভাবে সরকারি বিভিন্ন ব্যবস্থাকে বন্ধ করা যায় তার পরিকল্পিত প্রয়াস করে এসেছে। মাঝখানে আমরা কি দেখলাম, আশ্চর্য হলাম যখন দেখলাম যে কর্মচারীদের উদ্দেশ্যে উনি বললেন যে এই ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ স্পষ্টভাবে উনি বলেছিলেন তার সরকারি কর্মচারীরা সারমেয়ের মতো, মানে উনি সেটাই মনে করেন। আর ঠিক সে কারণে যখন ওনার মনে হয়েছে তখন 3%, কখনো 4% এরকম করে করে ডিএ ছুঁড়ে দিয়েছেন যথারীতি। এর আগের বারে দেখেছিলাম আমরা উনি চিরকুটে একটা ডিএ দিয়েছিলেন, মানে ব্যাপারটা ছিল এরকম, ও ঠিক আছে ওদেরকে একটু ছুঁড়ে দেওয়া হোক, এই জিনিসটা করে আসছেন। আমরা অত্যন্ত না অবাক না, হয়েছি। সেখানে তো 4% ডিএ বেড়ে 18% হলো, কিন্তু পার্থক্য রয়ে গেল এখনো 35% কেন্দ্রীয় মহার্ঘ ভাতার সঙ্গে। আমি বলছিলাম যে এই পার্থক্যটা সব রাজ্যেই যেরকমটা দেওয়া হয়, যে যতটা পারছি দিচ্ছি, মমতা ব্যানার্জি যেরকমটা বলেছিলেন যে যতটা পারছি দিচ্ছি, তো যত দেই ততই চায়, এই যে কথাগুলো, এগুলো এগুলো কিভাবে ব্যাখ্যা করেন আপনি? হ্যাঁ, উনি তো যতই বলেন চাই যে তত পোষাই না। মানে ওনার ওনার কথা অনুযায়ী পোষাই না। তো মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাই, আপনার যদি রাজ্য সরকারি কর্মচারীদেরকে নিয়ে না পোষাচ্ছে তাহলে রাজ্য মোটামুটি আপনি যে পদে আছেন পদত্যাগ করুন। মুখ্যমন্ত্রী হিসাবে উনি এমনিতেই ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসাবেও ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ, শিক্ষামন্ত্রীদের কথা না হয় নাই বললাম। যেখানে অন্যান্য রাজ্য দিতে পারছে এই রাজ্য দিতে পারছে না। ব্যর্থতার তো এটা এটা তো একটা আদর্শ উদাহরণ যে মুখ্যমন্ত্রী ব্যর্থ, তার কর্মচারীদেরকে তিনি সঠিকভাবে বেতনটা দিতে পারছেন না। উনি আবারও ব্যর্থ ঠিক। হয়েছেন কোন জায়গাতে, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে। এরকম কোনো উদাহরণ নেই যে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। সারা ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধির সূচক নিরিখে অন্যান্য রাজ্যে ডিএ দেওয়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে, যেখানে অন্যান্য রাজ্যগুলো ডিএ দিয়ে থাকে, সেখানে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই জায়গা থেকে নিজের ব্যর্থতাকে বারবার প্রমাণ করেছে ডিএ না দিয়ে। এবারে যে 4%টা ছুঁড়ে দিয়েছে, ওটা ছেঁড়া রুটির মতনই ছুঁড়ে দিয়েছেন। কিন্তু এতে আমাদের এখনো 35% বাকি আছে। এই বকেয়া অবিলম্বে উনি যদি পূরণ না করেন তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলনে অবশ্যই আসতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ যেটা করছে এবং আগামী দিনে করবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, সেটা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা কিরকম, এটা ভালো করে সবার জানা দরকার। উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, উনি যখন শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসেননি, ঠিক সেই ঠিক। সময় মঞ্চে দাঁড়িয়ে উনি স্পষ্ট বলেছেন যে যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, আরে আপনার বলা কথাটা আপনি এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন কিভাবে? নাকি বক্তব্য রাখতে গেলে, ভোট ব্যাংক বাড়াতে গেলে মিথ্যা যেভাবে বলতে হয় সেটাকে আয়ত্ত করে নিয়ে এসে এখন সেগুলোরই ইমপ্লিমেন্টেশন চলছে আপনার? আমাদের পশ্চিমবঙ্গের কাছে এটা লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী, তার কথার কোনো মূল্য নেই। বাকি মন্ত্রীদের তো তথৈবচ অবস্থা, উনি যা বলেন বাকিরা তাই করেন। তাহলে মুখ্যমন্ত্রীর তো অবিলম্বে উচিত, উনি সরকারি কর্মচারীদেরকে বেতন দিতে পারছেন না ঠিক মতো ভাবে, উনি অস্থায়ী যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে ঠিক মতো বেতন দেন না। আমাদের রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে শ্রমের মূল্যটাকে চুরি করা হয়, কোনো খাতে বেতন ঠিক নেই। কর্মচারী নিয়োগ করা হচ্ছে যেখানে স্থায়ী কর্মচারী নিয়োগ করা হয় না, যেখানে 6 লক্ষের উপর শূন্যপদ ফাঁকা পড়ে আছে, সেখানে এখনো পর্যন্ত কোনো কর্মসংস্থান নেই। এই রকম জায়গায় দাঁড়িয়ে উনি কর্মচারীদের যেটা ডিএ, যেটা ন্যায্য অধিকার, সেটাকে পর্যন্ত লুট করছেন। অথচ সেন্ট্রাল থেকে ডিএ এবং বেতন বাবদ যে টাকাটা দেওয়া সেন্ট্রাল দিয়েছে, এই সরকার সেটাকে অন্যান্য খাতে বিলি করেছে, বিভিন্ন ধরনের শ্রী চালু করছেন, সে নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে কর্মচারীদের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকাটা তো তাকে খরচ করতে হবে। আমরা দেখলাম নাটক উনি ভালো করেন, ঠিক সেরকমই নাটকের আরেকটা আমরা পার্ট দেখলাম, যেটা আমরা শহীদ মিনারে
বসে যখন আন্দোলন করছি, সেই সময় ঠিক আমাদের থেকে 300 মিটার দূরেই দেখলাম উনিও বসে গেলেন একবার ধর্নায়, কি না সেন্ট্রালের কাছে প্রচুর বকেয়া আছে, সেই সমস্ত বকেয়াগুলো মিটিয়ে দেখ, তাহলে আমি কর্মচারীদের দিয়ে দিতে পারবো, বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রতিশ্রুতি দিলেন। আমরা সেই সময় ওনাকে একটা ভালো কথা বলেছিলাম যে আপনি এখানে বসে কেন শুধু শুধু ধর্ণা দিচ্ছেন, আপনার আমরা ধর্ণা দেবো, আপনি বরঞ্চ একটা শ্বেতপত্র প্রকাশ করুন, সেখানে ভালো করে হিসাবটা দিয়ে দিন যে সেন্ট্রাল যে বেতন খাতে ডিএ বাবদ এবং বেতন খাতে যে টাকা বরাদ্দ করেছে সেই টাকাটা যথোপযুক্ত আপনি তার কর্মচারীদেরকে দিয়েছেন। আমরা বলেছিলাম এটা আপনি বলে দিন, যদি হিসাব ঠিকঠাক থাকে আপনার সাথে আমরা দিল্লিতে গিয়ে ধর্নায় বসবো, আপনার সাথে বসবো। কই এই সৎসাহসও তো তার হয়নি, উল্টে উনি ওখান থেকে বললেন এখানে যারা আন্দোলন করছে চোর ডাকাত, চোর ডাকাতের সর্দার, অথচ উনি আবার বলেছেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। তো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তো আমরা দেখছি, উনি গুন্ডা কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন, গুন্ডারা এখন মাথায় চেপে ঘুরে বেড়াচ্ছে। বেশ, আমি এই 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 সদিচ্ছাটার কথা বারবার বলছি যে মুখ্যমন্ত্রী বলছেন যে যতটা পারছি ততটা তো দিচ্ছি, এই যে পারছেন না বারবার পিছিয়ে পড়ছেন বারবার, এটা কেন হচ্ছে বারবার? আচ্ছা একটা কথা বলবো, হুম। মুখ্যমন্ত্রীর এই এখতিয়ারেই নেই যে উনি পারছেন বলে দিচ্ছেন, যতটা পারবো দেবো, এটা বলার মতো অধিকার ওনার নেই। কিন্তু উনি জনগণের ভোটে জিতে এসেছেন, সরকারি কর্মচারীরা আগে থেকে চাকরি করছে, সরকারি কর্মচারীরা উনি চলে যাবেন তারপরও 60 বছর পর্যন্ত তাদের চাকরি করেন, তারা 60 বছর বয়স পর্যন্ত, যেখানে সরকারি কর্মচারীরাই পশ্চিমবঙ্গের স্থায়ী কর্মচারী, সেখানে এরকম মুখ্যমন্ত্রী যিনি এই কথাটা বলছেন, এটা বলার ওনার এখতিয়ারের মধ্যেই পড়েন না। উনি যেটুকু পারছেন সেটুকু কেন দেবেন? যেখানে বরাদ্দ আছে সেখানে উনি কেন দেবেন না? অন্য রাজ্য দিতে পারছে, সেখানে উনি দিতে পারছেন না। স্বয়ং নিজে বলেছেন যে যারা দিয়ে দিতে পারে না তার বসার অধিকার নেই, তাহলে এরপরও উনি একথা বলেন কিভাবে? সুতরাং এই যে দিচ্ছে না, আলটিমেট ব্যাপারটা বলি, পুরো বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে যে কিভাবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন সরকারি ব্যবস্থাকে কি করে ধ্বংস করা যায়। ভালো করে একটা জায়গাতে সবাইকে বুঝতে হবে যে কেন এই যে বেতনের মধ্যে একটা বৈষম্য রাখা হচ্ছে, অস্থায়ী পদ সৃষ্টি করা, মানে অস্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে স্থায়ী পদ থাকতেও, কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে না পশ্চিমবঙ্গের ভালো ভালো যে সমস্ত ছেলে মেয়ে, এই সরকার চায় না সরকারি ক্ষেত্রটা উন্নত হয়ে উঠুক, কারণ এই হুম। সরকার বকলমে পশ্চিমবঙ্গটাকে একটা বৃদ্ধাশ্রমে পরিণত করতে চাইছে, কারণ আমাদের ভালো ভালো ছেলে মেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে সাম্মানিক যদি ঠিকঠাক ভাবে না দেয়া হয় ছেলে মেয়েদের, কোন ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করতে আসবে? এক। 2 নম্বর হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা যেটা, যে শূন্যপদ থাকতেও সেখানে তো রিক্রুটমেন্ট হয়নি এই সরকারের আমলে। আবার যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে সেই রিক্রুটমেন্ট হওয়ার পরও যারা যোগ্য প্রার্থী তাদেরকেও আজকে সেই সেই একই জায়গাতে দাঁড়াতে হয়েছে, যেখানে তাদেরকে শুনতে হয় যে আচ্ছা এটা 2017 সালের জয়নিং, এসএসসি 2016, কেন শুনবে তারা? ভাবতে পারছেন আসলে কি হচ্ছে? এই যে মান মর্যাদার যে জায়গাগুলো ছেলে মেয়েদের, যারা শিক্ষিত যোগ্য ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছে নিজের যোগ্যতায়, সেগুলো নষ্ট হয়েছে গোটা পশ্চিমবঙ্গ থেকে। কোন একটা সেক্টর আছে বলুন যে সেক্টরে দুর্নীতি হয়নি? একটা সরকার সংবিধানকে সাক্ষী রেখে যে বসে, সে কিভাবে এই কাজগুলো করে? তাহলে এই যে ডিএটা দেয়া হচ্ছে না, এগুলো সবকিছুই পরিকল্পিত একটা অংশ ছাড়ার কিছু নয়। যে কারণে পশ্চিমবঙ্গে উনি চাইছেনই না যে শিক্ষা ব্যবস্থা থাকুক, সরকারি ব্যবস্থা থাকুক, সরকারি অফিসগুলো থাকুক। উনি চলে যাচ্ছেন দুয়ারে সরকার করতে। চেয়ার টেবিলগুলো সব তো ফাঁকা পড়ে আছে। কি প্রয়োজন দুয়ারে সরকার তুমি করতে যাচ্ছ? আসলে অফিসগুলোতে তো লোক নেই। তাহলে জনগণের কাছে তো দেখাতে হবে যে আমি তোমাদের জন্য কাজ করছি। এই সমস্ত কারণেই এই যে লোক দেখানো যে প্রয়াসটা মুখ্যমন্ত্রী এতদিন ধরে করে আসছেন, ওনার এই নাটকটা না মানুষ হুম। ধরে ফেলেছে। সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারীরা এবার ওনার নাটকগুলোকেই মঞ্চস্থ করছি, আমরা সমস্ত জায়গায় সবার সামনে তুলে ধরছি। ডিএটা উনি ওনার সদিচ্ছার উপর যদিও নির্ভর করে না, ডিএটা ওনার দেওয়া উচিত ছিল। উনি এখন এটা আগে বকেয়া ডিএ উনি এখনো দিতে পারছেন না, তাহলে অন্য রাজ্য দিতে পারছে। আপনি ভাবতে পারছেন যে পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাটাকে কোন জায়গায় নির্বাসিত করা হচ্ছে এই সমস্ত কিছু করার মাধ্যমে? আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখুন ডিএর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে অস্থায়ী কর্মচারী এবং যারা চাকরি করে না সাধারণ মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক ব্যবস্থায় ডিএর সাথে প্রত্যক্ষভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। সরকার যদি তার কর্মচারীদেরকে এই 35% যেটা এখন বকেয়া আছে, এই 35% ডিএটা দিয়ে দেয়, আপনি বলুন যে পরিমাণ সরকারি কর্মচারী আছে, সেই পরিমাণ হুম। সরকারি কর্মচারীর কাছে 35% বাড়তি যে টাকাটা আসবে তাদের কাছে, কারণ এআইসিপিআই অনুযায়ী ওনার এটা দেওয়া দরকার আর কি, সেই টাকাটা কোথায় যেত? সরকারি কর্মচারীরা তো খরচই করতো রে বাবা। কোথায় খরচ করতো? পশ্চিমবঙ্গের বাজারে খরচ করতো। অর্থনীতি চাঙ্গা হতো কি হতো না, টাকাটা তো রোটেট হতো, অর্থনীতি তো তাই বলে আমরা যেটুকু জানি। কিন্তু উনি সেটাও করতে বাধা দিয়েছেন। আসলে লুটপাট ছাড়া আর অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না।
এখন যদি এরকম কিছু হতো, আমাদের মনে হচ্ছে যে ডিএতে যে 35% বকেয়া আছে, সেই বকেয়া থেকে সরকারকে যদি ঘুষ দেওয়া যেত 30%, তাহলে হয়তো উনি 5% আমাদেরকে আরো দিয়ে দিতেন। এখন কারণ এখন যা লুটপাটের চলছে তাতে আমাদের খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে সরকারও বকলমে বোধহয় ঘুষ চাইছে, কিন্তু সরাসরি আমাদেরকে কর্মচারীদেরকে বলতে পারছে না, কারণ ঘুষটাই তো এখন চলছে সব জায়গায়। এত কিছুর পরেও নির্ঝরদা, এই যে ট্রান্সফার হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারী যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলছে, এই যে ট্রান্সফার হচ্ছে বিভিন্ন জায়গায় অনিয়মিত ভাবে এবং কারো কারোর উপরে আইনি নোটিশ যাচ্ছে, তারপরেও সরকারের মুখপাত্র হয়ে যিনি আছেন তিনি কুণাল ঘোষ, তিনি বলছেন 250-র বেশি সিট নিয়ে আসবে। এই 250 সিটের হুমকি প্রায় একেবারে মানুষ কিন্তু তাহলে তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছেন, 250 সিট নিয়ে তারা জিতবেন। এত কিছুর পরেও কিভাবে সম্ভব, কোন ম্যাজিকে? আমি শুধু টপিকের বাইরে এইটুকু জিজ্ঞাসা করে আমি শেষ করব। উনি 250 ম্যাজিকে জেতার কথা বলছেন, উনি যদি ম্যাজিশিয়ান, উনি আসলে ম্যাজিশিয়ানই তো বিভিন্ন জায়গায়, মানে ওনার নিজের জীবনে উনি ম্যাজিশিয়ান আসলে। তো ম্যাজিশিয়ান কুণাল বাবু যেভাবে আমরা দেখেছিলাম ওই পুলিশের গাড়ি থেকে দাঁড়িয়ে উনি যেভাবে বলেছিলেন না যে সমস্ত কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে উনি ওটা ভুলে গেছেন। তো ওই যে একটা ম্যাজিকের পর উনি আজকে মুখপাত্র হয়ে বসে আছেন তৃণমূল কংগ্রেসে, সেখানে এরকম ম্যাজিশিয়ানরা এরকম কথাই বলতে পারেন। কিন্তু ওই ম্যাজিশিয়ানকে আমরা জানাই যে আলাদিনের যে চিরাগটা এতদিন ধরে ঘষে এসেছেন না, জনগণের কাছে ওই ঘষা চিরাগটা আজকে ক্ষয়ে গেছে আপনাদের। এই ভুলভাল ফানুসটা মানুষের নেবে না, কারণ যে সরকার তার সরকারি কর্মচারীদেরকেই দেখতে পারে না, তাদেরকে বেতন দিতে পারছে না, তাদেরকে ডিএ দিতে পারছে না, বেকার ছেলে মেয়ে 6 লক্ষের উপর বসে আছে সরকারি জায়গায়, বিভিন্ন জায়গায় ফাঁকা পড়ে আছে, সেখানে চাকরি দিতে পারেন না, সেখানে আপনি যতই ভান্ডার আর যতই শ্রী চালু করুন না কেন, আপনার এই সরকারের, মানে কুণাল বাবুকেও বলছি যে আপনার ওই যে বিশ্রী যে ব্যাপারটা আছে, সেই বিশ্রীটাকে ঢাকতে যতই শ্রীর চাদর চাপা দিন না কেন, তাতে কিছু হবে না। কারণ নামের আগে একটা শ্রী বসে গেলে সে শ্রী হয়ে যায় না, সে শ্রী না বিশ্রী সেটা মানুষ ঠিক করে। জনগণ আজকে ঠিক বুঝেছে, করে নিয়েছে, সুযোগ পেলেই দেখবেন না এরকম পালাবার পথ পাবেন না, এটুকুই বলতে পারি। তাই বেশ। কর্মচারীদেরকেও বিশেষ করে রাগিয়েও কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী বা তার দপ্তরের। এগুলো বুঝতে বেশ, পারলে বুঝুন, না বুঝলে একসময় আমরা ঠিক বুঝিয়ে দেবো, জনগণও বোঝাবে। অসংখ্য ধন্যবাদ নির্ঝরদা আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, নমস্কার।